আগামী বিজয় দিবসের আগেই শেষ হবে শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার মূল হোতাদের বিচার, আশাবাদ আইন উপদেষ্টার। গুরুত্ব পাচ্ছে সংস্কার এবং নির্বাচন। বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। দীর্ঘদিন থাকতে পারে না অনির্বাচিত সরকার, মন্তব্য মির্জা ফখরুলের। 3 দিনেও সচিবালয়ে আগুনের রহস্য উন্মোচন না হওয়ার ব্যাখ্যা চান নেতারা। খেলাফত মজলিসের অধিবেশনে বিভিন্ন দলের নেতাদের উপস্থিতি, আলেম ওলামাদের বেশি অত্যাচার করেছে আওয়ামী লীগ, বললেন জামায়াত আমির। সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে ম্যাজিক নেই পুলিশের কাছে, বললেন আইজিপি। ছিনতাই খুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বাহিনী। আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই, এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় ঘাতক বাস চালককে গ্রেপ্তার করেছে র্যাব। ছেলে সহ প্রাণ হারানো রেশমা ছিলেন অন্তঃসত্ত্বা। শুভেচ্ছা। সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আগামী 16 ডিসেম্বরের আগে শেখ হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যার মাস্টার মাইন্ডদের বিচার করা হবে, আর সেই আনন্দ নিয়েই বিজয় দিবস উদযাপন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, গণহত্যার নির্দেশদাতা ও বাস্তবায়নকারীরা বিচারের আওতায় আসবে। সারা দেশের অভিযোগ নিয়ে কাজ করবেন না তারা। গুম, গণহত্যার বিচার নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপে এসব কথা বলেছেন তারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিচার নিয়ে গড়িমসি করার অভিযোগও করেছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 4 ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে ছাত্র জনতার উপর গণহত্যা চালানো হয়েছে, বিডিআর ও হেফাজতের হত্যাকাণ্ডের পাশাপাশি গুম খুনের ঘটনা ঘটেছে শেখ হাসিনা সরকারের 15 বছরে। গুম খুন থেকে গণহত্যার বিচারের চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে ভুক্তভোগীরা এর নির্মমতার কথা তুলে ধরেন। দফায় দফায় পিটানো হয়েছে, হাত পা বেঁধে। আমার পায়ের নিচে মিনিমাম 200 থেকে 300 লাঠির পিটানো আছে শুধুমাত্র পায়ের নিচে। ছাত্র শিবিরের ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার 2 জন সদস্য, তারা কুষ্টিয়া থেকে ঢাকা আসতেছিল সাভারে, তাদেরকে হানিফ পরিবহন থেকে নামিয়ে ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাস প্রথম বাংলাদেশে এই ঘুমের যাত্রাটা শুরু হলো। গত সময়ের এক্সট্রা জুডিশিয়াল কিলিং ছিল 4000-এরও বেশি 24 পর্যন্ত 2009 থেকে। আর গুম যেই কমিশন গঠন করা হয়েছে তাদের আবেদনের সংখ্যা এখন পর্যন্ত 1600-এর বেশি হয়েছে, এবং সংখ্যাটা আসলে নির্দিষ্ট না, তারও অনেক বেশি। সংলাপে গণহত্যার বিচার দ্রুত করার তাগিদ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রশ্ন তোলেন, দায়ী অনেকে কিভাবে পালিয়ে গেল। সবার আগে এই গুম খুন গণহত্যার বিচার করতে হবে। সেই বিচারে তাদের যথেষ্ট শিথিলতা এবং দুর্বলতা আছে। 141 ডেজ অতিবাহিত হলো। এই 141 দিনে কি একটি বিচারও করা সম্ভব ছিল না? এই গুম খুনের সঙ্গে জড়িত রাষ্ট্রের সকল যন্ত্রপাতি তা কিন্তু বহাল তবিয়তে আছে। ফলে এই যন্ত্রপাতি সহ এই রাষ্ট্রই আবার সেই যন্ত্রপাতির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। মানুষের মুন্ডটা মানে ফুলের কুড়ি না, টান দিলেন এটাকে আপনি ছিঁড়ে ফেললেন। আমাদের এখানে একেবারে মশা মাছির মতন যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, কোনো সভ্য গণতান্ত্রিক সমাজ কোনোভাবে এটাকে অ্যালাউ করতে পারে না। গণহত্যার বিচারে সারা দেশের অভিযোগ আমলে নেবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। দেশব্যাপী সকল কিছুর বিচার আমরা করতে চাই, এই ট্রাইব্যুনালের পক্ষে সেই বিচার সম্ভব নয়। ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। আমরা সেই কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি। আমরা অগণিত সাক্ষী পেয়েছি, অসংখ্য সাক্ষী পেয়েছি, স্বচ্ছ কাচের মতো সাক্ষ্য পেয়েছি। আমাদের মধ্যে কোনো লোভ নাই, আমাদের কেউ কিনতে পারবে না। আমাদের কোনো ভাই, কোনো আত্মীয়, কোনো মামা, কোনো চাচা, কোনো বন্ধু, কোনো প্রতিবেশী কেউ এসেই এই বিচার প্রক্রিয়া থেকে সরাতে পারবে না।
গণহত্যার বিচারে কোনো গড়িমসি করছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কত দ্রুত সময়ে আমরা এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেছি, সবকিছু বিচারক, প্রসিকিউশন, ইনভেস্টিগেশন। সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব। গণহত্যার বিচার শেষ করতে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চেয়েছেন আইন উপদেষ্টা। কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নাই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের জন্য নির্বাচন থামিয়ে রাখার কোনো বৈধতা নেই অন্তর্বর্তীকালীন সরকারের, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের নামে অনির্বাচিত সরকার দীর্ঘদিন দেশ চালাতে পারে না। আর দলের অন্যান্য নেতারা বলেছেন, অনির্বাচিত সরকার বলেই দেশে এত সমস্যা হচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠনের কিছুদিন পর থেকেই নির্বাচনের রোডম্যাপের দাবি করে আসছে বিএনপি। তবে সংস্কারই আগে শেষ করতে চায় সরকার, তাই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে জাগপার আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই সরকারের। ভোটারের বয়স 17 বছর করতে প্রধান উপদেষ্টার পরামর্শেরও সমালোচনা করেন তিনি। প্রতি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই সংস্কারের ধারা চলতে থাকবে, সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুও দ্রুত নির্বাচনের দাবি জানান। ইলেকশন দিয়ে পার্লামেন্টে আসো, ওই রিপোর্ট আলোচনা হবে, পার্লামেন্ট ডিসাইড করবে রিফর্ম কি হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে করবে। এই রিফর্মের নামে নির্বাচনটাকে পিছিয়ে দিবেন, এটা ঠিক হবে না। আজকে যেসব সমস্যা হচ্ছে, এসব সমস্যা হচ্ছে বিকজ আপনাদের কোনো ম্যান্ডেট নাই। প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় বিএনপির আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, সরকারকে তাদের সহযোগীরাই ব্যর্থ করার চেষ্টা করছে। সংস্কারের নামে বিলম্ব করে মঈন ফখরুদ্দিনের মতো আরেকটি জালে যেন আপনি না পড়েন। সকল ষড়যন্ত্রের যদি বিরুদ্ধে জনগণকে ঐক্য রাখতে চান, অনতিবিলম্বে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা করুন। 3 দিন পার হওয়ার পরও সচিবালয়ে আগুনের ঘটনার কারণ উদ্ঘাটন না হওয়ায় সরকারের কাছে ব্যাখ্যা চান তিনি। নামগুলো প্রকাশ করুন, কারা জড়িত। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই। নিজেদের অনৈক্যের সুযোগে স্বৈরাচার যেন আবারও মাথাচাড়া দিতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ অধিবেশনে তারা এসব কথা বলেছেন। নেতারা বলেছেন, জুলাই বিপ্লবে যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে ছাত্র জনতা, তা ধরে রাখার দায়িত্ব সবার। খেলাফত মজলিসের দ্বাদশ অধিবেশনে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে ছিল নেতাকর্মীদের ভিড়। অধিবেশনের উদ্বোধন করেন দলের উপদেষ্টা মাওলানা ইসহাক। বিগত 16 বছর যাবৎ যারা গুম, খুন, লুটপাট, মামলা হামলা আর নির্বাচনের সাথে জড়িত, তাদের বিচার করতে হবে। অধিবেশনে অংশ নেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বক্তারা বলেন, নিজেদের মধ্যে কোনো বিভাজন করা চলবে না, তাহলে এর সুযোগ নেবে ফ্যাসিস্টদের দোসররা। এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে অর্থনীতির যাতে করে মানুষ পিষ্ট হবে না। শপথ নিতে হবে, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না। এই বয়সে ওই যে কি জানি বলে পুলিশের একটা বিভাগ ছিল, তারা এই বই ছাপাতো আর মুসলমানদেরকে ধর্মীয় যারা একটু নামাজ কানা বেশি করতো, ওদেরকে একজনকে টার্গেট নিয়ে নিত। নেতারা বলেন, ক্ষমতার দম্ভ করা শেখ হাসিনা পালিয়ে গেছেন, এখন সবার চাওয়া বৈষম্যহীন নতুন বাংলাদেশ। এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। বলেন, প্রতিটি রাজনৈতিক দলের আলাদা আলাদা মতাদর্শ থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। বিএনপি এবং জামাতকে বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। শেষের দিকে মানুষকে মানুষ মনে করতেন না এবং বলতেন খুব দম্ভ ভরে শেখ হাসিনা পালিয়ে যায় না,
দেখেছেন তিনি কীরকম লজ্জাজনকভাবে পালিয়ে গেছেন। ওই লড়াই শেষ, আমরা জিতেছি। এখন লড়াই হচ্ছে ওই যে আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল, এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ গড়বার লড়াই। অধিবেশনে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা বলেন, ভারতে বসে চক্রান্ত করছে শেখ হাসিনা। যদি অনৈক্য হয় তাহলে ভারতীয় আগ্রাসনের শঙ্কাও রয়েছে। আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি, আমরা মেজরিটি মাইনরিটি মানি না। এ দেশ আমাদের সকলের। আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে। তবে আমরা এও বিশ্বাস করি দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত, যদি আমার মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে মন্দিরে যেন পাহারা দেওয়ার দরকার না হয়। হাসিনা চলে গেছে, সরকারের পতন চলে গেছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের কেন এত মাথা ব্যথা আমি বুঝতে পারি না। বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে, এই দেশকে একটা খারাপ অবস্থা থেকে নিয়ে যাওয়ার জন্য। পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজের খাদ্যে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না। আগামীতে জাতীয় সরকার গঠনের কথা বলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ভোটের আনুপাতিক হারে নির্বাচনের কথাও বলেন কেউ কেউ। এই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে পুলিশের কাছে ম্যাজিক নেই বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। সকালে রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবের ৭২ ঘণ্টা আগে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত। রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আইজিপি ও ডিএমপি কমিশনার। অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্ট বিপ্লবে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেন ডিএমপি কমিশনার। তারা কি কর্মকাণ্ড করলেন যে দেশের মানুষ আমাদের প্রতি এত বিরক্ত ত্যক্ত হলো। ডিএমপি কমিশনার বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত। সামাজিক অনুষ্ঠানে পুলিশ অফিসার পরিচয় দিতে লজ্জা লাগে। এখন পর্যন্ত আমরা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন অনুষ্ঠানে যে নিজেদেরকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছি। এই ট্রমা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং বের হয়ে আসার জন্য একটি উপায়, এই দেশের মানুষকে আমাদেরকে সেবা দিতে হবে। সম্প্রতি চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনী যথাসাধ্য চেষ্টা করছে, তবে সময় লাগবে। আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা মানুষের কাছে। এখনও মানুষ কিন্তু, আমরা চাই যে আরও বেশি কাছে যাই, মানুষ আরেকটু আমাদেরকে সহযোগিতা করুক, গ্রহণ করুক। আমরা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি, তারা যেন আমাদেরকে সাথে নিয়ে কমিউনিটির কাছে আরেকটু প্রচেষ্টা ওনারা চালান নিয়ে যেতে। সচিবালয়ের আগুনে ঘটনা তদন্ত চলছে, এখন বলার মতো তথ্য নেই বলে জানিয়েছেন আইজিপি। আমরা উই ক্যানট ফাইট ইট আউট, আমরা চেষ্টা করছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছেন গোয়েন্দারা। তদন্ত কমিটিও দিনভর কাজ করেছেন। সচিবালয়ে পাশধারী সাংবাদিক, কর্মজীবী কাউকে ঢুকতে দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অস্থায়ী পাশের জন্য যে আবেদনের কথা বলেছিল সেটা কার্যক্রমও শুরু হয়নি। বুধবার আগুনে পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনে থাকা ৫ মন্ত্রণালয়ের দপ্তর। শুক্রবার জানানো হয়, সচিবালয়ে সরকারি চাকরিজীবী, ডিজিটাল কার্ডধারী বাদে অন্য কোনো পেশাজীবী ও দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। শনিবার বন্ধের দিনেও অনেক পেশাজীবী সচিবালয়ে যারা কাজ করেন তারা ঢুকতে পারেননি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহ প্রশাসনের সংবাদ সংগ্রহের কাজে যেতে চান সাংবাদিকরা। তাদের অ্যাক্রিডিটেশন কার্ড স্থগিত করায় তারাও প্রবেশ করতে পারেননি। আমি ৪ নম্বর বিল্ডিংয়ে কাজ করি, ঠিক আছে। এখানে কাজের জন্য ডাকছে, তো কাজ করতে হবে ইমার্জেন্সি, এর জন্য ওনারা বলতেছে লিস্ট নাই, পরে ঢুকতে হবে, এই জন্য বললো। আমি স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান্টিনে চাকরি করি, যে এখন যে কার্ডগুলো করছে কার্ডে অনেক ঢুকতে দেয় না, নতুন করে আবার কার্ড করতে হবে।
সচিবালয়ের গেটে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। অনুমোদিত নির্দিষ্ট ব্যক্তিদেরকেই কেবল প্রবেশ করতে দেয়া হয়েছে। ওনারা যেটা করবে আমরা শুধু জাস্ট জনগণকে এটা জানাবো, আমাদের কাজ এটুকুই। এখন এটাও যেহেতু বাদ দিয়ে দিছে, এটার আমরা আর কি করতে পারি, এটা কর্তৃপক্ষ হয়তো বিবেচনা করবেন। অ্যাক্সেস তো যদি এইভাবে করা হয়, এটা দীর্ঘস্থায়ী না, তবে এটা এক ধরনের সংকেত, এটা একটা অশুভ সংকেত। সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছে সিআইডি, সিসিটিসি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার দায়িত্বরতরা। সচিবালয়ে গঠিত তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা। তবে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি গণমাধ্যমকে। যাদের স্থায়ী পাস আছে, ডিজিটাল কার্ড আছে, তারাই একমাত্র ঢুকবে, অর্থাৎ স্টাফের বাইরে কেউ ঢুকতে পারবে না। যাদের স্থায়ী পাস নাই, কার্ড নাই, ডিজিটাল কার্ড নাই, তারা ঢুকতে পারবে না। সাংবাদিকদের ক্ষেত্রেও একই অবস্থা। সাংবাদিক তো আর এখানে স্টাফ না, কথা বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে সাংবাদিক অ্যালাউ হবে না। সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে অস্থায়ী পাস দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিএমপিকে সেল খুলতে বলেছিল। তার কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। এবার ক্ষুব্ধ জনতা ডিম হামলা সহ গণধোলাইয়ের শিকার হলেন খুলনার এক ছাত্রলীগ নেতা। ছাত্র জনতার উপরে হামলা সহ হত্যা মামলার আসামি রণবীর বারোই সজল। পরে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রণবীর বারোই সজল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর সহসভাপতি। দুপুরে কড়া নিরাপত্তায় আনা হয় আদালতে। সেখানে ক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন তিনি। এ সময় সজলের উদ্দেশ্যে নানা ধরনের স্লোগান দেন উত্তেজিত জনতা। এক পর্যায়ে চলে ডিম নিক্ষেপ, সাথে গণধোলাই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তোলা হয় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ বলছে, ছাত্র জনতার ওপর হামলা, সাথে হত্যা, নাশকতা সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলার আসামি সজল। ওখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা ছিল এবং তারা ওইটাকে নিশ্চিত করার জন্য বা তাকে সিকিউর করে কোর্টে উপস্থাপনের জন্য তারা ওখানে মোতায়েন ছিল এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথেই তাদের এটা করার কথা ছিল এবং করেছে। গেল 5 আগস্ট থেকে পলাতক ছিলেন সজল। শুক্রবার রাতে বাগেরহাটের মোংলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। জুডিশিয়াল কু করার চেষ্টার কারণে আইন হওয়ার আগে অন্তর্বর্তী সরকার 23 জন বিচারপতি নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এতে কিছু ভুল ত্রুটি আছে বলেও তিনি স্বীকার করেছেন। অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের পূর্বের 90% বিচারক বিচার কার্যে অনাচার করেছেন। বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ নিয়ে আইন মন্ত্রণালয়ের মতবিনিময় সভায় সব কথা বলেছেন উপদেষ্টা। আইন উপদেষ্টা বললেন, সৎ, যোগ্য, মেধার ভিত্তিতে পরবর্তী বিচারক নিয়োগ দেওয়ার লক্ষ্যে আইন তৈরি করা হবে। আরও বললেন, যদি কারো কিছু নিয়োগ দেওয়া যায় তাহলে তারা অনেক দিন সেবা দিতে পারবেন। বিগত বছরে উচ্চ আদালত মানুষকে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের কাজ করেছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। সভায় অ্যাটর্নি জেনারেল, সাবেক বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবী, আইনের শিক্ষকরা অংশ নিয়ে তাদের মতামত দেন। হাইকোর্টে যারা এক্সিস্টিং জাজ ছিল তারা প্রচন্ডভাবে একটা দলের প্রতি অনুগত ছিল। তারা অনেক অনাচার করেছেন, তাদের অনেকে 90% ক্ষেত্রে কমপ্লেন ছিল। বারবার বলা হচ্ছিল কিছু জাজ নিয়োগ করা প্রয়োজন। আমরা আইনের জন্য অপেক্ষা করতে পারছিলাম না। জুডিশিয়াল কু হওয়ার পর্যন্ত আশঙ্কা ছিল, দ্রুত করতে বলা হয়েছে। তো এই জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ভুল থাকতে পারে, বাট আমরা কনসাল্ট করেছি। আমরা চিফ জাস্টিসকে প্রত্যেকটা জিনিস কনসাল্ট করে আমরা সবাই মিলেই করেছি। তরুণদের নতুন রাজনৈতিক দল গঠন করা উচিত বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, পুরনো রাজনৈতিক দলের জন্য তা প্রতিপক্ষ হবে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দোষারোপ না করে সহযোগিতার হাত বাড়ান, কেউ একা শক্তিশালী নয়। রাজধানীর কেআইবিতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব কথা তিনি বলেছেন এবং বক্তারা ব্যাপক সংস্কারের পক্ষে বিপক্ষে মত দেন। কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের 4র্থ সংলাপ। যোগ দেন সরকারের উপদেষ্টা, বিশেষজ্ঞ, রাজনীতিবিদ ও তরুণরা। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন তরুণ রাজনীতিক ও সংগঠকরা। নির্বাচনের দাবিতে আরেকটা আন্দোলন করতে হবে। তার মানে আমরা কি বলতে চাচ্ছি যে এখন আমরা 5 আগস্টের আগে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি ছিল বাংলাদেশে, সেই ধরনের পরিস্থিতির মধ্যে আছি?
গণভোট ও গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের কথা ওঠে আলোচনায়। কারো কারো মত জাতীয় নির্বাচন হওয়া উচিত এর পরের ধাপে। এটা কিন্তু সামনের দিকের যে এক্সপেকটেশন, রাষ্ট্রধর্ম নিয়েও পক্ষে বিপক্ষে মত আসে সংলাপে। বক্তারা বলেন এটাই সুস্থ আলোচনার চিত্র। বলেন বরাবরই রাষ্ট্রধর্ম কেবল রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য ব্যবহৃত হয়েছে এখানে। মৃত্যুগুলির মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী ব্যবস্থার যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক উৎস, সেগুলো উচ্ছেদ করতে হবে। উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন এখন সংস্কার করা না গেলে কখনোই তা করা যাবে না। সেটা হলে 2000 মানুষের প্রাণের সাথে প্রতারণা করা হবে। এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। এখন যদি আমরা সংবিধানের দোহাই দিই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, যদি না করতে পারি, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই 2000 রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। এই সরকারের হাত ধরে ব্যাপক সংস্কারের বিপক্ষে নিজের অবস্থানের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কিছু ব্যাপারে দ্বিমত হয় আমাদের, কিন্তু দ্বিমত হওয়াটা গণতন্ত্রের সুস্বাস্থ্যের লক্ষণ। আমার যা মত, যদি আমি সেটা ইনসিস্ট করি যে এটাই মানতে হবে, আর এটা যদি কেউ না মানে সে দেশ এবং জাতির শত্রু কিংবা আন্দোলনের দুশ্মন ইত্যাদি এ ধরনের মনোভাব যদি কারো থাকে, সেটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতির কারণ। আলোচকরা বলেন অধিকার আদায়ে যেন বারবার প্রাণ দিতে না হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজায় 6 যাত্রীকে পিষে মারার ঘটনায় ঘাতক বাস চালককে গ্রেফতার করেছে র্যাব। কেরানীগঞ্জে র্যাব 10-এর কার্যালয়ে তাদের রাখা হয়েছে। নুরুদ্দিন তার নাম। গতরাতেই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয় নুরুদ্দিনকে। শুক্রবার সকালে এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় অপেক্ষমান ছিল একটি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার। এ সময় দ্রুতগামী একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দিলে যানগুলো দুমড়ে মুচড়ে যায়, যা ইতিমধ্যেই আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছেন। 6 জন নিহত হয় এই ঘটনায়। তাদের মধ্যে একই পরিবারের সদস্য ছিলেন 4 জন। অন্তঃসত্ত্বা ছিলেন রেশমা আক্তার। স্বামী সন্তান নিয়ে বোনের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন মাদারীপুরের ডাসারে। আর পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছেলেসহ প্রাণ হারান রেশমা। অনাগত সন্তানকেও আর বাঁচানো যায়নি। যাদের অবহেলায় এমন দুর্ঘটনা, তাদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। সড়ক দুর্ঘটনায় ছেলেসহ অন্তঃসত্ত্বা রেশমার মৃত্যুতে শোকে মাতম পরিবার। বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার ছেলে আব্দুল্লাহ ও স্বামী সুমন মিয়ার সাথে যাচ্ছিলেন মাদারীপুরের ডাসারে। পথে মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছেলেসহ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রেশমা। বেঁচে নেই তার অনাগত সন্তানও। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও অনাগত সন্তান সহ স্ত্রী ও ছেলেকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে সুমন মিয়ার। রেশমার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুয়ালি গ্রামে। যাদের অবহেলায় ঘটেছে এমন দুর্ঘটনা, তাদের কঠোর শাস্তি চান স্বজন ও স্থানীয়রা। ভাইয়া টোল দিচ্ছিল দেখে হয়তো সে টোলের এটা ধরছিল দেখে উনি বেঁচে আছে। আর আপুকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা 11টার দিকে বাচ্চার মৃত্যুর খবরটা পাইছি, বাট তার 3টার দিকে আমরা শুনছি যে আপু মারা গেছে। আমার নাতি গেছে, আমার ঝিউরি গেছে, আর কি বলতে পারবো আমরা, আমাদের মুখে কথা আসে না। একজন 3-3টা জীবন চলে গেছে, জানি ন্যায্য বিচার হয়, এটাই আমরা চাই। শুক্রবার পুয়ালি গ্রামের মালেক ঘরামির বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। ছোট মেয়ে পুতুল আক্তারের সঙ্গে পাশের মাইচপাড়া গ্রামের জসিমউদ্দিনের বিয়ের দিন ধার্য ছিল। সেই দাওয়াতে অংশ নিতে মোটরসাইকেল যোগে স্বামী সন্তান সহ বিয়ে বাড়িতে যাচ্ছিলেন রেশমা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নৌযান শ্রমিকদের টানা কর্মবিরতিতে অচল সব ঘাট এবং নৌবন্দর। চাঁদপুরে জাহাজে 7 খুনের বিচার সহ বিভিন্ন দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো তাদের কর্মসূচি চলছে। স্থবিরতা নেমে আসায় সারা দেশের প্রায় 45টি ঘাট অচল হয়ে পড়েছে। আর খালাস না হওয়ায় বিভিন্ন জাহাজে প্রায় 15 লাখ টন পণ্য আটকা পড়েছে। চট্টগ্রাম বন্দর
বহির্নগরে ভেড়ানো মাদার ভেসেল, রয়েছে শ্রমিক কর্মচারীরাও। তবু কাজে স্থবিরতা। নৌ শ্রমিকদের টানা কর্মবিরতিতে অচল সব ঘাট, নৌবন্দর। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে 7 খুনের বিচার ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট। তাই চট্টগ্রাম বন্দরেই 25টি বড় জাহাজে খালাসের অপেক্ষায় আছে প্রায় 5 লাখ টন পণ্য। লাইটারের জাহাজে চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্থানে সরবরাহ করা যাচ্ছে না জ্বালানি তেল। এর প্রভাব পড়েছে উৎপাদন কার্যক্রমে। রাষ্ট্রের অর্থনৈতিক শাখাকে সচল করার জন্য এত পরিশ্রম করতেছে, কিন্তু আসলে দেখেন বাস্তবিকভাবে তাদের নিরাপত্তা নাই। তাদেরকে ঘুমন্ত অবস্থা গলা কেটে হত্যা করা হয়। ফুড গ্রেইন, সুগার, সিমেন্ট ক্লিংকার এবং অয়েল ট্যাঙ্কার, তো সেই জাহাজগুলোতে কাজ না হওয়ার কারণে এগুলা আইডলিং করছে। এতে আমাদের এই প্রত্যেকটা জাহাজের ফিক্সড অপারেটিং কস্ট বাবদ যে প্রায় 10 থেকে 15,000 ডলার গচ্চা যাচ্ছে। একই চিত্র সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ, পায়রাসহ দেশের প্রায় 45টি ঘাটে। কার্যক্রম থমকে থাকায় দেশের আরও 738টি জাহাজে আটকা পড়েছে সয়াবিন, বীজ, ডাল, কয়লাসহ আরও প্রায় 10 লাখ টন পণ্য। 7 খুনের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শ্রমিক নেতাদের। বহির্নগরে যে সমস্ত পণ্য নিয়ে বিদেশি জাহাজগুলি অপেক্ষা করছে, এই জাহাজগুলি নির্ধারিত সময়ের মধ্যে খালাস না হলে তাদেরকে ড্যামারেজ গণিত হয়। এই বিষয়টা প্রশাসনে বুঝতেছে কি না আমি জানি না। গেল 23 ডিসেম্বর চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে 7 খুনের ঘটনা ঘটে। এরপরই দেখা দেয় চাঞ্চল্য। এ ঘটনায় গ্রেফতার করা হয় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। প্রবাসীদের বিপদে সাহায্যের পরিবর্তে দূতাবাসের যে কর্মকর্তারা শত্রুর মতো আচরণ করেছে তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুবাই ফেরত প্রবাসীদের মধ্যে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বলেন, সাজাপ্রাপ্ত হয়ে দেশে ফেরত প্রবাসীদের পুনর্বাসনের পাশাপাশি বয়েসেলের মাধ্যমেও বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসীরা। এ ঘটনায় গ্রেপ্তার হন তারা। বিভিন্ন মেয়াদে সাজাও দেয় দেশটির সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুরোধে সাড়া দিয়ে গ্রেপ্তারকৃত প্রবাসীদের ক্ষমা করে দেশে ফেরত পাঠায় দুবাই সরকার। এমন 186 জনকে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। দীর্ঘদিনেও দুবাই ফেরত এসব প্রবাসীদের পুনর্বাসনে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এখান থেকে লিস্টের মাধ্যমে, এম্বাসির মাধ্যমে আমাদের অনেক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে যারা এখানে আর্থিকভাবে সহযোগিতা করেছিল। আমাদের নুয়ান্টিটা যেন অতি দ্রুত ভারত থেকে তুলে নেওয়া হয়, আর এটা সরকার যেন কূটনীতির মাধ্যমে যেন ব্যবস্থা করা হয়। বিনা সুদে আমাদেরকে লোন দেওয়া হোক, সেই লোন দিয়ে আমরা যেন আমাদের দেশে আমরা একটা ব্যবসা বাণিজ্য করে খেতে পারি। আমাদের জীবনে কিছু নাই, আজকে আমার পকেটে টাকা নাই, আজকে আমার পকেটে কিচ্ছু নাই, আমার জীবন শেষ। ডক্টর আসিফ নজরুল বলেন, দুবাই প্রবাসীদের আবারও বিদেশে পাঠাতে ডাটাবেস তৈরি হচ্ছে। এছাড়া পুনর্বাসনে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ সহায়তা দেওয়ার কথাও বলেন তিনি। বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বয়েসেলের মাধ্যমে আমরা যেটা পাঠাই, যেটা সরকারিভাবে পাঠাই, সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব। প্রবাসীদের বিপদের সময়ে দূতাবাসের কর্মকর্তারা সাহায্যের পরিবর্তে শত্রুতা করায় তাদের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। যে কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন। আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত। দূতাবাসের অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে প্রবাসীদের সাথে রোববার আলোচনা করা হবে বলে আশ্বস্ত করেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে আমি নিজে আপনাদের কথা শুনবো। ঠিক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের আইন ও বিধিমালা মেনে ইন্টারনেট এবং টেলিযোগাযোগ খাতের আঞ্চলিক সহযোগিতার বলয়ে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ। আর সে কারণেই গাইডলাইনে কোনো সুযোগ না থাকায় ভারতে ইন্টারনেট ট্রানজিটের প্রস্তাব নাকচ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
খাত সংশ্লিষ্টদের অভিমত, সরকারের এমন সিদ্ধান্তে ভারতের 7 রাজ্যে ব্যান্ডউইথ রফতানির সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া গুগল, ফেসবুক সহ বৈশ্বিক টেক জায়ান্টরা এখন বাংলাদেশি ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী হবে। বাংলাদেশকে ট্রানজিট করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে ব্যান্ডউইথ ট্রানজিটের প্রস্তাব নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। দেশের 2 ইন্টারন্যাশনাল টেরিটোরিয়াল কেবল আইটিসি কোম্পানি ভারতীয় এয়ারটেলের সঙ্গে এই উদ্যোগ নিয়েছিল। বিগত সরকারের সময় অনুমোদনের প্রক্রিয়ায় থাকা অবস্থায় শেষ মুহূর্তে বিটিআরসি এই প্রস্তাবে সায় দেয়নি। এর কারণ হিসেবে বিটিআরসি বলছে, এখানে অন্য কোনো ইস্যু নেই, কেবলমাত্র গাইডলাইনে ট্রানজিট দেওয়ার কোনো বিধান নেই। যে কোনো জায়গা থেকে, বাইরে থেকে যদি একটা ডাটা আমাদের এখানে আসে, এটা আমাদের এখানে ল্যান্ড করার কথা, সেইখান থেকে আমরা রিসেল করা এইটুকু পর্যন্ত পারমিটেড। বাট যেহেতু গাইডলাইনে ওই জিনিসটা নাই, এরকম একটা প্রস্তাব এসেছিল, আমাদেরই লাইসেন্সি যারা আছেন ওনারা একটা প্রস্তাব পাঠিয়েছিলেন আমাদেরকে, তাদের কাছে বিদেশি অন্য কোম্পানিরা প্রস্তাব দিয়েছিল। বাট যেহেতু এটা আমাদের গাইডলাইনে নাই, ওই জন্য এটা আমরা অ্যালাউ করতে পারিনি। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে। বিটিআরসির সিদ্ধান্তের ফলে ভারতের 7 রাজ্যে বাংলাদেশের ব্যান্ডউইথ রপ্তানির দ্বার আরও প্রসারিত হবে, এমন অভিমত তাদের। গুগল, ফেসবুক তারা কিন্তু ক্যালকাটা সেখানে হাব করেছে, সেখানে পিএনআই ব্যান্ডউইথ আমরা নিয়ে আসতেছি, আইটিসির মাধ্যমে তাদের কাছ থেকে ব্যান্ডউইথ নিয়ে আসতেছি আমরা। ঠিক তারাও আমাদের কাছ থেকে, ঠিক আইটিসির মাধ্যমে তারা আমাদের কাছ থেকে ব্যান্ডউইথ ইনপুট করুক। সেখানে কিন্তু ট্রানজিট, সেটা আমি পক্ষপাতী না, কারণ তারা তো আমাকে ট্রানজিট দিচ্ছে না। গাইডলাইনে অন্তর্ভুক্ত না হলে নতুন করে প্রস্তাব এলেও তা বিবেচনার সুযোগ নেই। স্থানীয় ব্যবসায়ীদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার পাবে, এমন অভিমত বিটিআরসির। এটা সুবিধা দেয় হচ্ছে পার্টিকুলার 2-1টা লাইসেন্সিকে, যেটা আবার আমার এখানে সুস্থ প্রতিযোগিতার জন্য মানে খুব একটা ফেসিলিটেটিং না। আমরা তো বিজনেস সাস্টেনেবিলিটি দেখব, এটা তো আমরা রিজিওনাল কোঅপারেশনের কথা বলি, এটা হতেই পারে, বাট সেটা তো রেসিপ্রোকাল বেসিসে হতে হবে। সো বিজনেস যদি সাস্টেন করে, রেসিপ্রোকাল হয়, সেটা আমরা করতে পারি। আর অন্যান্য কোনো কারণ যদি হয়, সেটা সরকারের যদি বলে আমাদেরকে, সেটা সরকার সেভাবে করে করবে। প্রযুক্তিবিদরা মনে করছেন, ট্রানজিট দেওয়ার প্রস্তাব নাকচ হওয়ায় গুগল ও মেটার মতো প্রতিষ্ঠান বাংলাদেশে এজড পপ ও ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী হবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মাদারীপুরে ইউপি সদস্য তার ছেলে সহ 3 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, বরং ওই হামলায় কবজি কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল কালকিনি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, হত্যা, ভাঙচুর হয়। পুলিশ জানিয়েছে, বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সাথে বিরোধ চলছিল ইউপি সদস্য আক্তার শিকদার এবং তার ছেলে মারুফ শিকদারের। হামলায় তাদের 2 জনকে কুপিয়ে হত্যা করা হয়। একই সাথে আক্তারের অনুসারী সিরাজ চৌকিদারকেও খুন করেছে প্রতিপক্ষ। এ সময় ইউপি সদস্য আক্তার শিকদারের একটি কবজি কেটে নেয় প্রতিপক্ষের লোকজন। এর আগের দিনই নিহতের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। 4 মাস পালিয়ে থাকার পর ইউপি সদস্য আক্তার তার ছেলে ও সমর্থকদের নিয়ে বাড়ি ফিরলে হামলার শিকার হয় তারা। এই ঘটনায় এখনও কেউ আটক হয়নি।